where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেকের জানাই শুভেচ্ছা। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মালদা মডেল মাদ্রাসা। এই যে পাঠশালা বা লার্নিংয়ের যে ব্যবস্থা করেছেন মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তর, সাধুবাদ জানিয়ে আমি আজ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরব। আমরা বিগত ক্লাসে আমরা জেনেছি কি যে মার্ক্সের যে মূল নীতিগুলো, মার্ক্সবাদের যে মূল নীতি কী কী দেখেছিলাম? ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, বিপ্লব সম্পর্কে তত্ত্ব ইত্যাদি। আমরা আজকে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা এটা নিয়ে জানব। দ্বিতীয়ত জানব উদারনীতিবাদ। এবারে মার্ক্স থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো হতে পারে এবার পরীক্ষায়, যে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি বিষয়ে মার্ক্সের তত্ত্বটি আলোচনা করো, কিংবা মার্ক্সের মূলনীতিগুলো আলোচনা করো। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে, রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে মার্ক্সীয় তত্ত্ব। রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে মার্ক্সীয় তত্ত্ব, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে মার্ক্সীয় মতবাদ। এই যে মার্ক্সের যে রাষ্ট্র সম্পর্কের যে সূত্রগুলির সন্ধান কোথা থেকে পায়? যে মার্ক্স এঙ্গেলসে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং মার্ক্সের রচিত দাস ক্যাপিটাল গ্রন্থ থেকে। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা কে লিখেছেন? মার্ক্স এঙ্গেলস 1848। আর দাস ক্যাপিটাল
মার্কস কত সাল? 1867। তা রাষ্ট্র সম্পর্কে মার্কসের যে ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে মার্কসের যে তত্ত্বের যে সন্ধান আমরা পাই কোথা থেকে? যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট যে ইস্তেহার আর দাস ক্যাপিটাল, মার্কস এঙ্গেলসে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং মার্কসের রচিত দাস ক্যাপিটাল গ্রন্থ থেকে মার্কস কি বলেছেন? যে রাষ্ট্রের উৎপত্তি কোনো আকস্মিকভাবে হয়নি, কিংবা কোনো বহিঃশক্তির দ্বারা রাষ্ট্রের উৎপত্তি হয়নি। রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে। সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। কিভাবে? যে অর্থনৈতিক কারণে রাষ্ট্রের মধ্যে দুটো শ্রেণীর আবির্ভাব হয়, শোষক এবং শোষিত, এবং শ্রেণী স্বার্থ রক্ষা করার জন্যই রাষ্ট্রের উদ্ভব হয়েছে বলে মার্কস মনে করেন। আমরা তাহলে কি দেখলাম? যে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে সমাজ বিকাশের একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পর্যায়ে, নির্দিষ্ট স্তরে সমাজে দুটো শ্রেণী, শোষক ও শোষিত শ্রেণীর আবির্ভাব ঘটে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে। এবং শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্যই রাষ্ট্রের উদ্ভব হয়েছে বলে মার্কস মনে করেন। এই রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে মার্কসবাদ, মার্কস কি বলেছেন? যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের, শ্রেণীর স্বার্থ রক্ষা করার একটা পীড়নমূলক যন্ত্র। পীড়নমূলক যন্ত্র। একটা শ্রেণী অন্য শ্রেণীকে পরাভূত করে অন্য শ্রেণীর শ্রমকে আত্মসাৎ করবে। একটি শ্রেণী কর্তৃক অন্য শ্রেণী শোষিত হবে। মার্কস বলেছেন যে তার রাষ্ট্র হলো কি? শ্রেণী শোষণের একটা পীড়নমূলক যন্ত্র। এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণী শোষিত হবে। মার্কস বলেছেন যে ইতিহাস বলছে রাষ্ট্রের উৎপত্তি এবং প্রকৃতি আলোচনা করতে গিয়ে মার্কস সমাজ বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যাবলী, এটাকে বর্ণনা করতে গিয়ে মার্কস সমাজ বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। 4টি কি স্তর?
আদিম সাম্যবাদী সমাজ। রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যাবলী বর্ণনা করতে গিয়ে মার্কস সমাজ বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। প্রথম হচ্ছে যে আদিম সাম্যবাদী সমাজ। মার্কস বলেছেন যে আদিম সাম্যবাদী সমাজ ছিল কি? শ্রেণীহীন। শ্রেণী ছিল না, যার জন্য শোষণ ছিল না, এবং শোষণ ছিল না বলে শ্রেণী শোষণের যন্ত্ররূপে রাষ্ট্রও ছিল না। বোঝা গেছে? তাহলে আদিম সাম্যবাদী সমাজ ছিল শ্রেণীহীন, শোষণহীন এবং রাষ্ট্রহীন একটা সমাজ। এই সমাজে মানুষ একসাথে দলবদ্ধভাবে বন জঙ্গলে বসবাস করত, যা আহরণ করত সবাই মিলে ভাগ করে সমানভাবে বন্টন করে খেত, জীবন ধারণ করত। এই আদিম সাম্যবাদী সমাজে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেনি। উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেনি। এটা মনে রাখতে হবে যে আদিম সাম্যবাদী সমাজে উৎপাদিকা শক্তি মানে উৎপাদন করার জন্য যে সমস্ত উপকরণ লাগে, উৎপাদন করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে, উপকরণ লাগে, তার বিকাশ ঘটেনি। আর উৎপাদিকা শক্তির বিকাশ না ঘটার কারণে উৎপাদন ব্যবস্থা চালু হয়নি। মানুষ যা পেত বনজঙ্গলে সেটাই ভাগ করে খেত। বলতে গেলে একটা সাম্যবাদ ছিল, আদিম সাম্যবাদ। উৎপাদিকা শক্তির বিকাশ না ঘটার দরুন উৎপাদন হয়নি। উৎপাদন না হওয়ার কারণে সঞ্চয় হয়নি, আর সঞ্চয় না হওয়ার কারণে শোষণ করার প্রক্রিয়া আসেনি, আর শোষণ প্রক্রিয়া আসেনি বলে শোষণের যন্ত্ররূপে রাষ্ট্রের আবির্ভাব হয়নি। তাহলে এখানে আদিম সাম্যবাদী সমাজে তাহলে রাষ্ট্র আমরা দেখলাম না। রাষ্ট্রের জন্ম আদিম সাম্যবাদী সমাজে হয়নি। এইরূপ সমাজে মানুষ পরস্পর দলবদ্ধভাবে একটা সাম্যতার জীবনযাপন করত, দলবদ্ধভাবে। এরপরে মার্কস দেখলেন সমাজ বিকাশের পর্যায়ে দাস সমাজ। এই দাস সমাজ, এই আদিম সাম্যবাদী সমাজ কিন্তু চিরদিন থাকলো না। কারণ সে আদিম সাম্যবাদী সমাজের শেষের দিকে মানুষ কি করলো? গাছের ডাল এবং পাথরের বিভিন্ন অস্ত্র দিয়ে তারা উৎপাদন করতে শুরু করলো। অর্থাৎ গাছের ডাল, পাথরের বিভিন্ন হাতিয়ার হচ্ছে উৎপাদিকা শক্তি। শেষের দিকে আদিম সাম্যবাদী সমাজের শেষের দিকে। এবং আদিম সাম্যবাদী সমাজের ভাঙনের পর সমাজে দেখা দেয় নতুন দুটি শ্রেণী, দাস মালিক আর কৃতদাস। দাস মালিক এবং
কৃতদাস, এই দুটো শ্রেণীর আবির্ভাব হলো দাস সমাজে। কিভাবে দাস সমাজ উদ্ভব হলো? যে আদিম সাম্যবাদী সমাজ ভাঙনের পর সমাজে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব হলো। সমাজে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব দেখা দিল। এই ব্যক্তিগত সম্পত্তির ফলে উৎপাদন ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়া চালু হলো এবং বিনিময় ব্যবস্থা চালু হলো শ্রম বিভাজন, শ্রমের ভাগ, যে যে কাজ করছে সেটা সেই কাজই করবে। শ্রম বিভাগ বলতে বোঝায়, যেমন ধরো একটা জুতো তৈরি হচ্ছে, কেউ রং করছে তো রং করছে, কেউ পেস্ট করছে পেস্ট করছে, কেউ প্যাকেটিং করছে তো প্যাকেটিং করছে। এই যে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব হলো, বিনিময় প্রথার প্রচলন ঘটল, শ্রম বিভাজন ঘটল, এর ফলে সমাজে উৎপাদিকা শক্তিরও বিকাশ ঘটতে থাকলো। এই উৎপাদিকা শক্তির বিকাশের ফলে দুটো শ্রেণীর আবির্ভাব হলো, দাস মালিক আর কৃতদাস, এই দুটো শ্রেণী। কোথায়? দাস সমাজে। দাস সমাজ কি হলো? আদিম সাম্যবাদী সমাজ ভাঙনের পর দাস সমাজ এসেছে। এই দাস সমাজে দাস মালিকরা কৃতদাসদের উৎপাদিকা শক্তি হিসাবে কাজে লাগাতো। একটা জীবন্ত উৎপাদিকা শক্তি, মানুষ একটা জীবন্ত উৎপাদিকা শক্তি, অর্থাৎ জীবন্ত মানুষকে উৎপাদিকা শক্তি হিসাবে ব্যবহার করতে শুরু করলো দাস মালিক। এই দাস মালিকের চরিত্র কেমন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কৃতদাসদের শোষণ করে নিজের আর্থিক মুনাফা বৃদ্ধি করা। এই সময় উৎপাদিকা শক্তি হিসাবে জীবন্ত মানুষের শ্রমকে ব্যবহার করা হতো এবং লাঙ্গলের আবির্ভাব ঘটল। এই দাস মালিকরা কৃতদাসদেরকে দিয়ে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে থাকে এবং শোষণ নির্যাতন এটা চরম মাত্রা নিল। দাস মালিকরা সমস্ত রকম উপায় দিয়ে কৃতদাসদের শ্রমকে আত্মসাৎ করতে থাকে। তাদেরকে, এই কৃতদাসদেরকে কর্মক্ষম করে রাখার জন্য যেটুকু খাদ্যের প্রয়োজন তার অতিরিক্ত দেওয়া হতো না। শোষণ নির্যাতন নিষ্ঠুরতা একটা চরম মাত্রায় পৌঁছে গেছিল দাস সমাজে। দাস মালিকদের যে নিরন্তর শোষণ নির্যাতন, সেই শোষণ নির্যাতনে অতিষ্ঠ হয়ে কৃতদাসরা মাঝে মধ্যে বিদ্রোহ করতে শুরু করে দাস মালিকদের বিরুদ্ধে। তাদের দাবি দেওয়ার ভিত্তিতে, তাদের খাদ্যের দাবিতে, তাদের ন্যায্য মজুরির দাবিতে কৃতদাসরা দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তো এই কৃতদাসরা স্বাধীন ছিল না। মজার বিষয়, এরা কিন্তু স্বাধীন ছিল না। এক দাস মালিক ছেড়ে অন্য দাস মালিকের কাছে যেতে পারতো না, কারণ তাদের কাছে কোনো না কোনোভাবে শ্রম বিক্রি করতে বাধ্য থাকতো। এরকম অবস্থায় কৃতদাসরা যখন দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে, বিদ্রোহের আগুন জ্বালাতে থাকে, তখন দাস মালিকরা কৃতদাসদের বিদ্রোহকে, কৃতদাসদের সংগ্রামকে প্রতিহত করার জন্য রাষ্ট্রযন্ত্রের জন্ম দিলেন। তাহলে রাষ্ট্র উৎপত্তি হলো কোন সমাজে গিয়ে? দাস সমাজে। কে তৈরি করলেন? নাকি দাস মালিকরা, দাস মালিক শ্রেণী নিজেদের শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রের জন্ম দিলেন,
দাস মালিকরা এবং এই রাষ্ট্রযন্ত্রকে তারা নিজেদের স্বার্থে, দাস মালিকরা নিজেদের স্বার্থে ব্যবহার করে এবং রাষ্ট্রযন্ত্রের দ্বারা কৃতদাসদের ওপরে নির্যাতন শোষণ আরও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু মার্কস প্রচণ্ড আশাবাদী। সংখ্যাগরিষ্ঠ কৃতদাস শ্রেণী এরা যখন এক কাট্টা হয়ে বিদ্রোহ বিপ্লব করবে, এদের জয় ঘোষিত হবেই হবে। এবং দাস মালিকদের বিরুদ্ধে কৃতদাসদের যখন জয় ঘোষিত হবে, তখন দেখা দেবে আরেকটি সমাজ। সেটা হচ্ছে কি, সামন্ততান্ত্রিক সমাজ। এখানে আবার দুটো শ্রেণী, ভূস্বামী আর ভূমিদাস, এই দুটো শ্রেণী দেখা দিল। কোথায় দেখা দিল? সামন্ততান্ত্রিক সমাজে। এটা কেন হলো? কৃতদাসদের বিদ্রোহের ফলে দাস মালিকদের পরাভূত করে একটা নতুন সমাজের আবির্ভাব হলো, সেটা যে সামন্ততান্ত্রিক সমাজ। মার্ক্সের যে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি, মার্ক্সের রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যাবলী, এই যে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন মার্ক্স সমাজ বিকাশের যে 4টে স্তর, তার ভিত্তিতে। তৃতীয় স্তর হচ্ছে কি, সামন্ততান্ত্রিক সমাজ। এই সমাজে দুটো শ্রেণী, ভূস্বামী এবং ভূমিদাস। এই ভূস্বামীরা ছিলেন কি, পরাশ্রমভোগী এবং বিলাসী প্রিয়। এরা শহরে জীবনযাপন করতেন এবং এরা একাধিক জমিদারের মালিক ভূস্বামী। এরা অন্যের শ্রমকে আত্মসাৎ করে, পরাশ্রমভোগী এবং বিলাসপ্রিয়। এই চরিত্র সম্পন্ন ভূস্বামীরা ভূমিদাসদেরকে শোষণ করতে থাকে। তবে এই ভূস্বামীরা, সামন্ততান্ত্রিক সমাজে ভূস্বামীরা ভূমিদাসদেরকে শোষণ করতে থাকে অধিক মাত্রায়। এই ভূমিদাসরা ভূস্বামীদের কাছে তাদের শ্রমকে বিক্রি করতে বাধ্য থাকত। এই ভূস্বামীদের শোষণ, নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য ভূমিদাস মাঝে মধ্যে বিদ্রোহ ঘোষণা করে। সমগ্র ইউরোপ জুড়ে ভূস্বামীদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে ভূস্বামীদের আন্দোলন, লড়াই সংগ্রাম সংগঠিত হতে থাকে এবং শেষ পর্যন্ত ভূমিদাসরা কি করল? মার্ক্স প্রচণ্ড আশাবাদী, খেটে খাওয়া মানুষ সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিন এক কাট্টায় বিদ্রোহে সামিল হবে, বিদ্রোহ ঘোষণা করবে, লড়াই সংগ্রামে সামিল হবে, সেদিন ভূস্বামী আর থাকবে না। ভূস্বামীর পতন ঘটবে। তখন সেই জায়গায় আবার নতুন করে সমাজের জন্ম হবে। সেটা কি? পুঁজিবাদী সমাজ। চার হচ্ছে পুঁজিবাদী সমাজ।
পুঁজিবাদী সমাজে আবার দুটো শ্রেণীর আবির্ভাব। পুঁজিপতি আর সর্বহারা শ্রেণী। তাহলে এই পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা তাদের সমস্ত রকম উপায় দিয়ে সর্বহারা শ্রেণীদের খেটে খাওয়া মেহনতি মানুষের শ্রমকে আত্মসাৎ করে। এরা সর্বহারা শ্রেণী, খেটে খাওয়া মেহনতি মানুষ পুঁজিপতি শ্রেণীর কাছে শ্রম বিক্রি করতে বাধ্য থাকে। একটু আগে যাই যে এই সামন্ততন্ত্রে যখন শহরে কলকারখানা গড়ে উঠতে থাকে, তখন ভূস্বামীদের আন্ডারে যারা যে সমস্ত ভূমিদাসরা কাজ করতেন, তারা শহরের দিকে ছুটতে শুরু করলেন শিল্প কলকারখানায় কাজ করার উদ্দেশ্যে। তারা ঘিঞ্জি পরিবেশে বসবাস করতে শুরু করলেন, কিন্তু গ্রামে জমিদার শ্রেণী, ভূস্বামী শ্রেণী তখন শ্রমিক আর পাচ্ছে না। শ্রমিকের ক্রাইসিস দেখা দেয় ভূস্বামীদের কাছে। তখন গ্রামের ভূস্বামী আর শহরের পুঁজিপতি এদের মধ্যে একটা সম্পর্কের লড়াই হয়, সেটা হচ্ছে উৎপাদন সম্পর্কের লড়াই। এই পুঁজিবাদী সমাজে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে চরম মাত্রায়। একটা সময় জীবন্ত মানুষকে যখন দাস সমাজে উৎপাদিকা শক্তি হিসাবে ব্যবহার করা হতো, সামন্ততন্ত্রেও যখন মানুষের দৈহিক শ্রমকে আত্মসাৎ করা হতো, পুঁজিবাদী সমাজে উৎপাদিকা শক্তির বিকাশ একটা অন্য মাত্রায় চলে এসছে, যেখানে সুইচ টিপলে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। লাঙ্গলের জায়গায়, গাছের ডালের জায়গায় চলে এলো হারভেস্টার, বিভিন্ন বড় বড় যন্ত্র, বিভিন্ন বড় বড় মেশিন উৎপাদন কাজে ব্যবহার হতে থাকে। এবং এই পুঁজিপতি সমাজে পুঁজিপতিরা শ্রমের অবাধ বাজার থেকে বার্গেনিং করে, দর কষাকষি করে পুঁজিপতি শ্রেণী শ্রমিকদের কাজে নিয়োজিত করে। এই সরবরাহ শ্রেণী যেহেতু শ্রমের অবাধ বাজার, শ্রমের অবাধ মার্কেট, সেই অবাধ মার্কেট থেকে পুঁজিপতি শ্রেণীরা, শিল্পপতিরা, শিল্প কারখানার মালিকরা তো এই শ্রমের অবাধ বাজার থেকে খুব সস্তায় শ্রমিক কালেকশন করতে থাকে। আবার শ্রমিকদের জীবনে নেমে আসে নির্যাতন। শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হতে থাকে। তাদের একটা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য থাকতে হয়। একটা ঘরে 10 জন 12 জন একসাথে থাকে, তারা বিভিন্ন কলকারখানায় কাজ করে এবং কাজের শেষে তারা একটা ঘরে, ছোট্ট একটা ঘরে 7-8 জন মিলে তারা থাকে। এই যে একটা পরিবেশ এবং তাদের যে ন্যায্য মজুরি, সেখান থেকে বঞ্চিত করা হয়। মার্কস বললেন সরবরাহ শ্রেণী একত্রিত হয়ে সংগ্রামের পথটাকে বেছে নেবে পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে। শোষক আর শোষিত শ্রেণী, শোষক আর শোষিত শ্রেণী, দাস সমাজ, দাস মালিক শোষক, কৃতদাস শোষিত শ্রেণী, সামন্ততন্ত্রে ভূস্বামী শোষক শ্রেণী, ভূমিদাস শোষিত শ্রেণী, পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা শোষক আর সরবরাহ শ্রেণী, খেটে খাওয়া মেহনতি মানুষ, এরা শোষিত বঞ্চিত শ্রেণী। এই সরবরাহ শ্রেণী এরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে রাজনীতির ছত্রছায়ায় নেতৃত্ব দেবে
কমিউনিস্ট পার্টি, খেটে খাওয়া মেহনতি মানুষের সর্বহারার দল কমিউনিস্ট দল। এই সর্বহারা শ্রেণীকে নেতৃত্ব দেবে। এরা মাঝে মধ্যে শিল্প কলকারখানায় ধর্মঘট শুরু করবে, পিকেটিং শুরু করবে, লকআউট শুরু করবে এবং পুঁজিপতিদেরকে এর দাবি দাওয়া মানার জন্য বাধ্য করবে। কিন্তু পুঁজিপতিরা তাদের একটাই উদ্দেশ্য, তাদের মুনাফাকে বৃদ্ধি করা। শোষণের মধ্য দিয়ে অন্যের শ্রমকে আত্মসাৎ করে পুঁজিপতিরা মুনাফা অর্জন করতেই থাকে। কিন্তু মার্কস প্রচণ্ড আশাবাদী। এই সর্বহারা শ্রেণী যখন ঐক্যবদ্ধ হয়ে পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করবে, সর্বহারা শ্রেণী পুঁজিপতিদের পরাভূত করে একটা নতুন সমাজের জন্ম দেবে। সেটা হচ্ছে প্রোলেতারিয়েট, অর্থাৎ সর্বহারাদের সমাজ। কিন্তু পুঁজিপতিদের ছেড়ে কথা বলবে না। সর্বহারা শ্রেণীদের, কৃষক শ্রমিকদের বিদ্রোহকে দমন করার জন্য পুঁজিপতিরা তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবে। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, অত্যাচার নেমে আসবে সর্বহারা শ্রেণীর উপরে। রাষ্ট্রযন্ত্রের দ্বারা এই সর্বহারা শ্রেণী নিপীড়িত হতে থাকবে এবং সর্বহারা শ্রেণীর বিপ্লবকে ধ্বংস করার জন্য পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবে। মার্কস প্রচণ্ড আশাবাদী যে সর্বহারা শ্রেণী একদিন বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিপতি শ্রেণীর পরাজিত করে, তাদের পরাভূত করে একটা নতুন সমাজ ব্যবস্থার জন্ম দেবে, সর্বহারা শ্রেণীর সমাজ। অর্থাৎ সর্বহারা শ্রেণীর একনায়কত্ব। সর্বহারা শ্রেণীর একনায়কত্ব। এবার রাষ্ট্রযন্ত্র একটু ভিন্ন পথে পরিচালিত হবে। রাষ্ট্রের প্রকৃতি আমরা একটু অন্যভাবে দেখব। এতদিন দাস সমাজে দাস মালিকদের স্বার্থে রাষ্ট্রযন্ত্র কাজ করেছে, সামন্ততন্ত্রে ভূস্বামীদের স্বার্থে রাষ্ট্রযন্ত্র কাজ করেছে, পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের স্বার্থে রাষ্ট্রযন্ত্র কাজ করেছে। কিন্তু যখন সর্বহারা শ্রেণীর একনায়কত্ব তৈরি করল, তখন রাষ্ট্রযন্ত্র এই সর্বহারা শ্রেণীর স্বার্থে কাজ করবে। উৎপাদন বন্টন ব্যবস্থা সর্বহারা শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত হবে এবং এর পথ ধরে তৈরি হবে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যটা কি? যে উৎপাদন বন্টন ব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় বা সামাজিক মালিকানায় পরিচালিত হবে। একটি মাত্র দল থাকবে, সেটা হচ্ছে খেটে খাওয়া মেহনতি মানুষের দল, কমিউনিস্ট দল। নারী পুরুষের কোনো পার্থক্য করা হবে না কোনো কাজের মজুরির ক্ষেত্রে, সমকাজে সমমজুরি। এবং মার্কস এই পুঁজিবাদী সমাজে গোটা বিশ্বের শ্রমিকের ডাক দিয়েছিলেন যে বিশ্বের সর্বহারা শ্রেণী এক হোক, বিশ্বের খেটে খাওয়া মেহনতি মানুষ নিজেদের স্বার্থে এক হোক, দুনিয়ার মজদুর এক হোক। এই যে ডাক, গোটা বিশ্বের খেটে খাওয়া মেহনতি মানুষ মার্কসের ডাকে ঐক্যবদ্ধ হয়েছিলেন। কিসের দাবিতে? 8 ঘন্টা কাজের দাবিতে।
তাদের ন্যায্য মজুরির দাবিতে, তাদের সুস্বাস্থ্যের দাবিতে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষার দাবিতে এই মার্ক্সের ডাকে গোটা বিশ্ব জুড়ে সর্বহারাসীন একনায়কত্ব তৈরি হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে, এবং সমাজতন্ত্র রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। আজকের দিনে আমরা যে 1 মে শ্রমিক দিবস হিসেবে গোটা বিশ্বে পালিত হয়। তাহলে এইরূপ পুঁজিবাদী সমাজের মধ্য দিয়ে সর্বহারাসীন একনায়কত্ব তৈরি হলো, এবং এইরূপ সমাজে রাষ্ট্রযন্ত্র সর্বহারা শ্রেণীদের স্বার্থে কাজ করতে শুরু করলো। উৎপাদন বন্টন ব্যবস্থা সমস্ত কিছু শ্রমিকদের স্বার্থে পরিচালিত হলো, এবং নারী পুরুষে কোনো পার্থক্য করা হলো না, এবং এই সমাজে প্রত্যেকে তার পর্যাপ্ত পরিশ্রম করবে, আর তার পরিশ্রম অনুযায়ী তার পারিশ্রমিক পাবে, অর্থাৎ যে কাজ করবে না সে খেতে পাবে না। এবং এই সর্বহারাসীর মধ্য দিয়ে সমাজতন্ত্রের আবির্ভাব ঘটে। কিন্তু এই সমাজতন্ত্রে তা বলে কি রাষ্ট্র থাকবে না? সর্বহারাসীর একনায়কত্ব তৈরি রাষ্ট্রযন্ত্র, তারপরে সমাজতন্ত্র, তাহলে সমাজতন্ত্রে রাষ্ট্র থাকবে না? না, থাকবে। কেন? পুঁজিপতিরা তাদের যে হারানো ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য আবার বিপ্লব সংগঠিত করবে, প্রতিবিপ্লব সংগঠিত করবে, এবং সেই প্রতিবিপ্লবকে ধ্বংস করার জন্য, পুঁজিপতিদের প্রতিবিপ্লবকে ধ্বংস করার জন্য সমাজতন্ত্রেও রাষ্ট্রযন্ত্র থাকবে। তাহলে সেই রাষ্ট্রযন্ত্র হবে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষের রাষ্ট্র। এবং মার্ক্স বলেছেন যে সমাজতন্ত্রের মধ্য দিয়ে যেদিন সাম্যবাদের উত্তরণ ঘটবে, সাম্যবাদ কমিউনিস্ট থেকে যখন কমিউনিজম হবে, তখন সাম্যবাদের উত্তরণ ঘটবে। এবং সাম্যবাদের উত্তরণ ঘটলে তখন সমাজে আর শ্রেণী থাকবে না, শোষণ থাকবে না, এবং শ্রেণী শোষণের যন্ত্ররূপে রাষ্ট্রও থাকবে না। রাষ্ট্র আপনা আপনি বিলীন হয়ে যাবে সাম্যবাদ যখন উত্তরণ ঘটবে, সাম্যবাদের যখন উত্তরণ ঘটবে। অর্থাৎ সাম্যবাদ একটা কার্ল মার্ক্সের একটা কল্পনা ছিল যে এইরকম একটা সমাজ গোটা বিশ্বকে উপহার দেওয়া যাবে, যেখানে মানুষ নিজের বিবেকের দ্বারা পরিচালিত হবে, শ্রেণী থাকবে না, শোষণ থাকবে না, শ্রেণী শোষণের যন্ত্ররূপে রাষ্ট্র থাকবে না, মানুষ বিবেকের দ্বারা পরিচালিত হবে। এবং এইরূপ অবস্থায় সাম্যবাদী সমাজে মানুষ পর্যাপ্ত পরিশ্রম করবে এবং প্রয়োজন মতো ভোগ করবে। অর্থাৎ এখানে একজন সুইপারের সাথে একজন অধ্যাপকের বা একজন ডে লেবারের সাথে একজন ডাক্তারের কোনো পার্থক্য করা হয়নি সাম্যবাদে। অর্থাৎ আর্থিক দিক থেকে মানুষ যা ভোগ করতে চাইবে তাকে তাই দিতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকে পর্যাপ্ত পরিশ্রম করবে আর প্রয়োজন মতো ভোগ করবে। এটা হচ্ছে সাম্যবাদের ক্যারেক্টার। আমরা মার্ক্সের যে রাষ্ট্রতত্ত্ব আমরা দেখলাম, এই মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে নয়, ত্রুটিপূর্ণ মতবাদ। কারণ মার্ক্স এখানে সমাজ বিকাশের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু সমাজে যে ন্যায় নীতি, আদর্শবোধ, কৃষ্টি, কলা, মানুষের মধ্যে যে সুকুমার প্রবৃত্তিগুলো রয়েছে সেটা কিন্তু মার্ক্সের এই রাষ্ট্রতত্ত্বে আলোচিত হয়নি। এখানে শুধু অর্থনীতির ওপরে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মার্ক্স তার রাষ্ট্রযন্ত্রে, মার্ক্সের যে রাষ্ট্র দর্শন, রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স
যে আলোচনা করেছেন শোষক আর শোষিত শ্রেণী, কিন্তু সমাজে তার বাইরেও নিম্ন মধ্য শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, আরও যে সমাজে বিভিন্ন শ্রেণী রয়েছে, মার্কস তার রাষ্ট্রতত্ত্বে এগুলো আলোচনা করেননি। মার্কসের রাষ্ট্রতত্ত্বে শোষক ও শোষিত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, হিংসা, দেশ, ঘৃণা, এই মানুষের যে নীচ প্রবৃত্তিগুলো সেটাকে তুলে ধরেছেন, কিন্তু মানুষের মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা আছে মার্কস তার রাষ্ট্রতত্ত্বে দেখাননি। সর্বোপরি মার্কস রাষ্ট্রকে বলেছেন যে শ্রেণী শোষণের যন্ত্র একটা শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীকে শোষণ করার একটা পীড়নমূলক যন্ত্র। কিন্তু আধুনিক রাষ্ট্রে বিভিন্ন জনকল্যাণকামী রাষ্ট্র রয়েছে। আধুনিক রাষ্ট্রের শাসকরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ব্যবস্থা করেন। কিন্তু মার্কস রাষ্ট্রকে কি দেখেছেন? কেবল শ্রেণী শোষণের যন্ত্র। কিন্তু রাষ্ট্র যে অনেক মানব কল্যাণমূলক কাজ করেন মার্কসের রাষ্ট্রীয় তত্ত্বে তার উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু তার সত্ত্বে বলা যায় একমাত্র মার্কস খেটে খাওয়া মেহনতি মানুষের দুঃখ দুর্দশাকে নিজের অন্তর দিয়ে বুঝতে পেরেছিলেন, যার জন্য তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থের কথা গোটা বিশ্ব জুড়ে প্রচার করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শাসকরা। এবারে আমরা ওই দ্বাদশ শ্রেণীর যে পঞ্চম অধ্যায়, এবার আমরা দেখব উদারনীতিবাদ। উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দটাকে লিবারেলিজম। এই লিবারেলিজম কথাটি লিবার থেকে এসছে। লিবার হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, এবং এই লিবার থেকে আরেকটা শব্দ গেছে কি লিবার্টি। তাহলে উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবারেলিজম, যার অর্থ হচ্ছে উদারনীতিবাদ। এই শব্দটি লিবারেলিজম শব্দটি এসছে লিবার একটি স্প্যানিশ শব্দ থেকে, এবং লিবার থেকে আরেকটি শব্দ গেছে সেটা লিবার্টি। এর অর্থ হচ্ছে কি স্বাধীনতা, আর লিবার অর্থ হচ্ছে স্বাধীন, আর এটার অর্থ হচ্ছে আমরা দেখলাম উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদের মূল কথাটা কি? স্বাধীনতা। কার স্বাধীনতা? ব্যক্তির স্বাধীনতা। উদারনীতিবাদের মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির অবাধ স্বাধীনতা মূল প্রতিপাদ্য বিষয়। এই যখন উদারনীতিবাদ কথাটির উদ্ভব আমরা ঊনবিংশ শতকের গোড়ার দিকে, প্রথম দিকে সমগ্র ইউরোপে উদারনীতিবাদ একটা স্বীকৃতি অর্জন করে। কিন্তু তার আগে থেকে প্রাচীন গ্রীসে শিশুদের, নারীদের, শ্রমিকদের কোনো রকম অধিকার বা স্বাধীনতা ছিল না। সেখান থেকেও উদারনীতিবাদের বা ব্যক্তি স্বাধীনতা প্রদান করার মধ্য দিয়ে উদারনীতিবাদের একটা ইন্ধন পাওয়া গেছে বা সন্ধান পাওয়া গেছে। উদারনীতিবাদের সন্ধান পাওয়া গেছে কোথা থেকে? ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন এবং ফরাসি বিপ্লবের যে মধ্যবর্তী সময়, ধর্ম সংস্কার আন্দোলন আর ফরাসি বিপ্লবের
যে মধ্যবর্তী অবস্থান, সেই মধ্যবর্তী অবস্থানে উদারনীতিবাদের উদ্ভব বিকাশ ঘটে। ধর্ম সংস্কার আন্দোলন কোন ধর্ম সংস্কার? একটা সময় ইটালি সহ গোটা ইউরোপ গির্জা বা চার্চের দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ। মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার বিরাজমান ছিল। ধর্মীয় গুরুরা বা পোপরা তাদের আদেশ নির্দেশকে অভ্রান্ত বলে মনে করত এবং সমাজে সেটা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যখন এটাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে যে একটা সময় ইউরোপে চার্চ বা গির্জার যারা ধর্মগুরু, পোপ, এরা মানুষকে পাপ মুক্তির একটা সার্টিফিকেট প্রদান করতো টাকার বিনিময়ে। তাহলে অনাচারটা কোন লেভেলে ছিল তাহলে ভাবতে হবে। যেটাকে বলা হয় ইন্ডালজেন্স বা ক্ষমাপত্র। তোমরা যখন উঁচু ক্লাসে ইতিহাস পড়বে তখন জানতে পারবে যে ধর্মীয় গুরুরা এই জন্মে কে কি পাপ করেছে, পাপ মুক্তির জন্য ধর্মগুরুরা একটা সার্টিফিকেট লিখে দিতেন টাকার বিনিময়ে এবং মানুষের লাইন দিয়ে নিত। কিন্তু ইটালি সহ যখন গোটা ইউরোপে নবজাগরণের উদ্ভব হলো, সাহিত্য শিল্পে, তোমার প্রযুক্তিতে, জ্ঞান বিজ্ঞানের দিকে যখন মানুষ এগোতে থাকলো, মানুষের স্বাধীন চিন্তার বিকাশ ঘটতে শুরু করলো শিল্প সাহিত্যের মধ্য দিয়ে, এবং যুক্তি বিচারের মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞানে যখন প্রসার ঘটতে থাকে, তখন পোপতন্ত্রের অবসান ঘটতে শুরু করে। যেমন নাম করতে গেলে বলা যায় পেত্রাক, দান্তে, চোসার, রজার বেকন, ফ্রান্সিস বেকন, রাফায়েল, গ্যালিলিও, কোপার্নিকাস, এইসব সাহিত্যিক, শিল্পী এবং বিজ্ঞান চেতনা মানসিকতার দ্বারা গোটা ইউরোপে একটা নবজাগরণ আবির্ভাব ঘটে। তখন দেখা দেয় ধর্মীয় অন্ধবিশ্বাসের, ধর্মীয় যে কুসংস্কার, তার বিরুদ্ধে প্রতিবাদ। মার্টিন লুথার, জন ক্যালভিন, জন হাস, এদের নাম করতে হয়। এরা ধর্ম সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উদারনীতিবাদের পথকে প্রশস্ত করেছেন। মূলত 1688 সালে ইংল্যান্ডে যখন গৌরবময় বিপ্লব অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়, তার হাত ধরে উদারনীতিবাদের পথ প্রশস্ত হতে থাকে। তাহলে উদারনীতিবাদটা আমি কী দেখলাম? স্বাধীনতা কার? ব্যক্তির স্বাধীনতা। কে দেবে? রাষ্ট্র দেবে, রাষ্ট্রের নিকট থেকে। এক্ষেত্রে ল্যাস্কি বলেছেন যে উদারনীতিবাদ হলো সাময়িক কালের উপযোগী এমন একটি আদর্শ যার মূল কথা হচ্ছে স্বাধীনতা। এনসাইক্লোপিডিয়াতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা যা সরকারের কার্য পদ্ধতি ও নীতি অনুসারে, সমাজ গঠনের নীতি অনুসারে, ব্যক্তি ও সমাজের সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতাকে গ্রহণ করতে চায় বা গ্রহণ করে। সেটা হচ্ছে উদারনীতিবাদ।
উদারনীতিবাদ হচ্ছে কি সার্তরি বলেছেন কি যে উদারনীতিবাদ হলো এমন একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর, যা ব্যক্তির চিন্তা, মতপ্রকাশ এবং বিশ্বাসের ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ মানুষের স্বাধীনতার পক্ষে দাঁড়ায়। তাহলে উদারনীতিবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আমরা এইটুকু দেখলাম যে উদারনীতিবাদের জনককে লক। উদারনীতিবাদের জনক হচ্ছেন লক এবং এর মুখ্য প্রবক্তা হচ্ছেন জে.এস. মিল। এটা একটু মনে রাখবে। যে উদারনীতিবাদের জনক হচ্ছেন, প্রতিষ্ঠাতা হচ্ছেন লক এবং উদারনীতিবাদের মূল প্রবক্তা হচ্ছেন জে.এস. মিল। আমরা উদারনীতিবাদের একটা ক্লাসিফিকেশন দেখে নেব। শ্রেণীবিভাগ কি? শ্রেণীবিভাগ এক হচ্ছে কি সনাতন মতবাদ, দুই হচ্ছে সংশোধনী সনাতনী উদার নীতিবাদ। এটা সংশোধনী উদার নীতিবাদ। আর একটা হচ্ছে সমকালীন এই উদারনীতিবাদ। এই আমরা তিন প্রকার উদারনীতিবাদ দেখছি কি? সনাতনী উদারনীতিবাদ, সংশোধনী উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ। আমরা খুব সংক্ষেপে ছুঁয়ে যাব এই জায়গাটাকে। যে সনাতনী উদারনীতিবাদ কার উপর দাঁড়িয়ে রয়েছে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, উপযোগবাদ, দৃষ্টবাদ। মূলত ব্যক্তির স্বার্থে রাষ্ট্র, রাষ্ট্রের স্বার্থে ব্যক্তি নয়। রাষ্ট্রীয় জীবনে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন যে ব্যক্তির জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ যত কম হবে তত ব্যক্তির মঙ্গল, তত সমাজের মঙ্গল, তত রাষ্ট্রের মঙ্গল। জে.এস. মিল বলেছেন যে রাষ্ট্র প্রয়োজন অথচ ক্ষতিকারক, একটা অনিষ্টকারক। রাষ্ট্র থাকবে, কারণ রাষ্ট্র ব্যক্তি জীবনে যত কম হস্তক্ষেপ করবে, ব্যক্তির উপর যত কম নিয়ন্ত্রণ করবে, তত ব্যক্তির মঙ্গল, তত সমাজের মঙ্গল। এইভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা ব্যক্তি স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। এবং হিতবাদী বা উপযোগবাদী বেনথাম তিনি কি বলেছেন? যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, এই কথাটি তিনি বলেছেন। অর্থাৎ সর্বাধিক মানুষের যে কল্যাণ যেখানে, সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ মুক্ত থাকবে ব্যক্তির জীবনযাপন। যদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ব্যক্তির জীবনযাপন পরিচালিত হয়, তাহলে ব্যক্তি তার স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবে। ব্যক্তি যদি অবাধভাবে কাজকর্ম করতে পারে, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে তার যোগান বৃদ্ধি পাবে। এর ফলে জিনিসপত্রের দামটা হ্রাস পাবে। এই বলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন। অন্যদিকে যারা সংশোধনী উদারনীতিবাদের প্রবক্তা, যারা এরা ছিলেন আরও চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। এরা ব্যক্তির কল্যাণের কথা বলেছেন
এরা বহুত্ববাদী এবং জনকল্যাণকামী আদর্শকে সামনে রেখে রাষ্ট্রের ক্ষমতাকে খর্ব করতে চেয়েছেন, ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিতে চেয়েছেন। জনকল্যাণকামী রাষ্ট্রের কথা বলেছেন যে রাষ্ট্র ব্যক্তির জন্য, ব্যক্তির ন্যূনতম যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি কাজ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র করবে ব্যক্তির জন্য। এবং এখানে বহুত্ববাদের কথা বলা হয়েছে। বহুত্ববাদের দ্বারা সংশোধনী উদারনীতিবাদ পরিচালিত হয়েছেন সামনে রেখে। তার ধারা কি, রাষ্ট্র যেমন জনগণের কল্যাণ করতে পারে, তেমনি সমাজে বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, এরাও রাষ্ট্রের মতো ব্যক্তির কল্যাণ করতে পারে। অর্থাৎ বহুত্ববাদীদের মতে যেমন গিয়ারকে, ক্র্যাবে, দুগু, ল্যাস্কি এরা মনে করেন যে রাষ্ট্রের মতো সমাজে বিভিন্ন যে সংস্থান প্রতিষ্ঠান আছে এরাও ব্যক্তির কল্যাণ করতে পারবে। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের পরবর্তী যে ধারা সমকালীন বলতে আজকের দিনে বলতে সমকালীন উদারনীতিবাদ হলো একটা নয়া উদারনীতিবাদ। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি আমি বিশ্বায়নে পড়িয়েছিলাম। মুক্ত বাজার অর্থনীতি, এখানে বাজারটা অনিয়ন্ত্রিত, রাষ্ট্র বা সরকার বাজারকে নিয়ন্ত্রণ করবে না। এখানে ব্যক্তির ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা হবে এবং রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকুচিত করা হবে। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের আমরা যে ক্লাসিফিকেশনটা দেখলাম তার মূল কথা হচ্ছে ব্যক্তির জীবনে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকুচিত করা, ব্যক্তির জীবনে রাষ্ট্রের কর্তৃত্বকে খর্ব করা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্য দিয়েই উদারনীতিবাদের উদ্ভব হয়েছে, ব্যক্তি স্বাধীনতার মধ্য দিয়েই উদারনীতিবাদের উত্থান ঘটেছে। এবারে আমরা দেখব যে উদারনীতিবাদের বৈশিষ্ট্যটা কী। আমরা লিখেছি বোর্ডে, দেখো যে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, পৌর ও রাজনৈতিক স্বাধীনতা, একদলীয় ব্যবস্থার বিরোধিতা, বহুদলীয় ব্যবস্থা, সাংবিধানিক উপায়ে সরকারের পরিবর্তন, আইনের অনুশাসন, সার্বিক ভোটাধিকার, নিরপেক্ষ আদালত, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, ফ্যাসিবাদের বিরোধিতা বা সাম্যবাদেরও বিরোধিতা। আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব। কি, যে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, এখানে জাতি মানে উদারনীতিবাদের মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে কি রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে রাজনৈতিক ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারবে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রের কথা বলা হয়েছে। অর্থাৎ গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, জনগণের শাসনের কথা বলা হয়েছে। জনগণ এখানে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন কার্য ব্যবস্থায় বা রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে। পৌর এবং রাজনৈতিক স্বাধীনতা। পৌর কি, আমাদের বেঁচে থাকার যে অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, শিক্ষার অধিকার, কথা বলার অধিকার, মতামত প্রকাশের অধিকার, যেটা পৌর অধিকার, পরিবার গঠনের অধিকার, সম্পত্তির অধিকার, পৌর অধিকার। এইসব অধিকারকে স্বীকৃতি দিতে চায় উদারনৈতিক ব্যবস্থা, উদারনীতিবাদ। এবং পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা, এখানে মানুষ, প্রতিটি মানুষ জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে রাজনৈতিক ব্যবস্থায় যেমন নির্বাচিত হতে পারবেন তেমনি নির্বাচন করতেও পারবেন। নেক্সট, একদলীয় ব্যবস্থার বিরোধিতা। উদারনীতিবাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে একদলীয় ব্যবস্থার বিরোধিতা। যে উদারনীতিবাদ একদলীয় ব্যবস্থাকে চরমভাবে বিরোধিতা করেছেন। কারণ একদলীয় ব্যবস্থায় মানুষের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা
তার প্রতিফলন ঘটতে পারে না। কারণ একদলীয় ব্যবস্থায় একজন ব্যক্তির হাতে বা একটা দলের হাতে যদি ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তাহলে সেই সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই একদলীয় শাসন ব্যবস্থা উদারনীতিবাদের বিরোধিতা করা হয়েছে। একদলীয় ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে উদারনীতিবাদে। বহুদলীয় ব্যবস্থা হচ্ছে উদারনীতিবাদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, বহুদলীয় ব্যবস্থা। কারণ কি, যে মাল্টি পার্টি সিস্টেম থাকলে কি হয়, যে জনগণ, নাগরিকগণ তাদের যে আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে বিভিন্ন দলের মধ্য দিয়ে, বিভিন্ন দলে অংশগ্রহণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনও করতে পারবে বহুদলীয় ব্যবস্থার মধ্য দিয়ে। মানুষের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা বহুদলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয়। এছাড়া এখানে আরেকটা বিষয় আছে যে বহুদলীয় ব্যবস্থা থাকলে একটি দল কিংবা জোট মিলে সরকার গঠন করে এবং অপর দলটি বিরোধী আসনে উপবেশন করে। এবার কি হয়, সরকারি দলের গঠনমূলক সমালোচনা করে বিরোধী দলগুলো সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে, পাশাপাশি স্বৈরাচারমূলক কাজকর্ম থেকে বিরত রাখতে সাহায্য করে বহুদলীয় ব্যবস্থায় যে বিরোধী দলগুলো থাকে তারা। সাংবিধানিক উপায়ে সরকারের পরিবর্তন উদারনৈতিক মতবাদে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাংবিধানিক উপায়ে সরকারের পরিবর্তন। কি, যে বুলেট নয়, ব্যালট। একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত বা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, পুরোপুরি ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের পরিবর্তন করা হয় উদারনীতিবাদে। তাই উদারনীতিবাদে বলা হয়েছে যে সরকারের পরিবর্তন করা হবে এবারে সংবিধান মেনে, একটা সাংবিধানিক গণ্ডির মধ্য থেকে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দল তার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন করা সম্ভব। আইনের অনুশাসন বলতে এখানে বোঝানো হয়েছে যে আইন প্রত্যেককে রক্ষণাবেক্ষণ দেবে এবং সকলে আইন মেনে চলবে। আইনের অনুশাসন হচ্ছে যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, এটা আইনের গণ্ডির মধ্যেই প্রত্যেকটি ব্যক্তি তার অবস্থান করবে। তারপরে আইনের অনুশাসন, তারপরে হচ্ছে কি সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। উদারনীতিবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক একটা নির্দিষ্ট বয়স হলে, যে ভারতের ক্ষেত্রে যেমন 18 বয়স হলে তার ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, মানুষ তার নির্বাচন, তার মত জ্ঞাপনের মধ্য দিয়ে সরকারকে বা তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মধ্য দিয়ে। তারপর থাকছে কি নিরপেক্ষ আদালত। এটা কেন, যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান থাকে, সেই সংবিধানকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে এবং নাগরিকদের যে অধিকার, সেই অধিকারকে ব্যাখ্যা প্রদানের মধ্য দিয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরপেক্ষ আদালত। এবং এই আদালত আর কি কাজ, অপরাধীর শাস্তি বিধান করবে সাংবিধানিক উপায়ে। নিরপেক্ষ আদালত হচ্ছে কি, যে সংবিধানের রক্ষাকর্তা, ব্যাখ্যাকর্তা হিসেবে এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাকর্তা হিসেবে নিরপেক্ষ আদালত থাকবে উদারনীতি মতবাদে বলা হয়। ব্যক্তিগত সম্পত্তির অধিকার, ব্যক্তিগত সম্পত্তি, উদারনীতিবাদ তো আমরা আগেই জেনেছি যেটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। ব্যক্তির জীবনে রাষ্ট্রের অনাবশ্যক হস্তক্ষেপের বিরোধিতা করা হয়েছে উদারনীতিবাদের যে একটা ধারা, বহুত্ববাদী ধারা দেখলাম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারা দেখলাম, সেখানে কি দেখলাম, যে ব্যক্তির জীবনে, কারণ ব্যক্তি তার নিজের মন, নিজের শরীরের উপরে নিজেই কর্তৃত্ব করবে, রাষ্ট্র করবে না। ব্যক্তির নিজের ভালো, নিজের মন্দ কিসে হবে ব্যক্তি নিজে ভালো করে জানে,
সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ দরকারে বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কোনো প্রয়োজন নেই। ব্যক্তিগত সম্পত্তির অধিকার অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃত হলে মানুষ তার নিজের সম্পত্তিতে আগ্রহের সঙ্গে তার উৎপাদন ব্যবস্থায় নিজেকে নিয়োজিত করতে পারবে যদি ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃত থাকে। ফ্যাসিবাদের বিরোধিতা, উদারনীতিবাদ ফ্যাসিবাদ এবং সাম্যবাদের বিরোধিতা করেছেন। যে ফ্যাসিবাদটা কি? এক না এক তন্ত্র। গণতন্ত্রের যে বিভিন্ন গণমাধ্যম, সেই গণমাধ্যমে কোনো স্বাধীনতা থাকে না। ফ্যাসিবাদ মানে একদলীয় ব্যবস্থা, নায়কতন্ত্রের ব্যবস্থা। উদারনীতিবাদ এর বিরোধিতা করেছে। এবার আমরা দেখে নিব, এখানে আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন জনমত গঠন করা। কারণ একদলীয় ব্যবস্থা, উদারনীতিবাদে যে বিভিন্ন দল থাকে, বিভিন্ন দলের মতামত, বিভিন্ন দলের সভা সমিতি শ্রবণ করার পরে মানুষ কী করে, যে নিজের মতামতকে গঠন করতে পারে। তার কাছে জনমত গঠন একটা হচ্ছে পয়েন্ট। তবে উদারনীতিবাদ কোনো মতেই ত্রুটিমুক্ত নয়, কারণ উদারনীতিবাদে রাজনৈতিক সাম্যের কথা বলা হয়েছে, কিন্তু সমাজে যদি অর্থনৈতিক সাম্য না থাকে তাহলে কোনো রকমের সাম্য বিরাজ করতে পারে না। তাই ল্যাস্কি বলেছেন যে অর্থনৈতিক সাম্য ছাড়া অন্যান্য স্বাধীনতা মূল্যহীন, তার কোনো মূল্য থাকতে পারে না। কিন্তু উদারনীতিবাদে রাজনৈতিক সাম্যের উপরে জোর দেওয়া হয়েছে, কিন্তু আর্থিক সাম্যের উপরে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, উদারনীতিবাদে আমরা দেখেছি কি, যে উদারনীতিবাদ পুঁজিবাদের পথকে প্রশস্ত করেছে, কারণ উদারনীতিবাদে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যক্তি তার নিজের সম্পত্তিতে তার কাজকর্মের মধ্য দিয়ে তার সম্পত্তির বৃদ্ধি ঘটাবে এবং এর মধ্য দিয়ে একটা পুঁজিবাদের পথকে প্রশস্ত করার একটা জায়গা করেছে উদারনীতিবাদে। উদারনীতিবাদে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, সেটা আনুষ্ঠানিক গণতন্ত্র। একটা আনুষ্ঠানিক গণতন্ত্র, কিন্তু প্রকৃত গণতন্ত্রের কথা বলা হয়নি উদারনীতিবাদে। কারণ উদারনৈতিক গণতন্ত্রে যে গণতন্ত্রের কথা বলা হয় সেটা আনুষ্ঠানিক। কারণ উদারনৈতিক গণতন্ত্রে আমরা দেখতে পাই কি, একটা ভয়ঙ্কর দৃশ্য, একটা নির্বাচন নামে একটা প্রহসন মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে ভোট কক্ষে নিয়ে যায়। শুধু তাই নয়, ভোট প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন মানুষ খুন হন। শুধু তাই নয়, বিভিন্ন বুথ জ্যাম্প, বুথ ক্যাপচার, রিগিং যে বিষয়টা, সেটা দেখা যায় উদারনৈতিক ব্যবস্থায়। তার উদারনৈতিক ব্যবস্থায় যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, জনগণের শাসনের কথা বলা হয়েছে, এই উদারনৈতিক গণতন্ত্র একটা আনুষ্ঠানিক গণতন্ত্র নামান্তর। কিন্তু প্রকৃত গণতন্ত্র যেটা, সেটা উদারনীতিবাদে আমরা দেখতে পাচ্ছি না। কারণ নির্বাচনের নামে যা চলছে, মূলত বিশ্বের কথা বলবো না, আমাদের ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে নির্বাচনের নামে যে প্রহসন চলছে, মানুষ যখন নিজের মত জ্ঞাপন করতে পারছে না, মানুষ তার ভোট কক্ষে পৌঁছাতে পারছে না, সেখানে গণতন্ত্র কতটা মূল্যবান, মানুষের রায় কতটা কার্যকরী, সেখানে প্রশ্নচিহ্ন থেকেই যায়। তা সত্ত্বেও আমরা বলবো যে উদারনীতিবাদ একটা গুরুত্বপূর্ণ মতবাদ। এখানে মানুষের গণতান্ত্রিক চেতনাকে তুলে ধরা হয়েছে, মানুষের ব্যক্তিগত মতামতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উদারনীতিবাদ মধ্যযুগের যে কুসংস্কার, ধর্মান্ধতা, অন্ধবিশ্বাস, সেই বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে সামনের দিকে এগিয়েছে। এখানে উদারনীতিবাদের সার্থকতা। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে, অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।